সেজুতির কথা শুনে সমস্ত চিন্তা ভুলে হেসে দেয় শাওন। হেসে বলল, সত্যি মারে টানে এত ঘুম? অপর পাশ থেকে চিল্লাপাল্লা করতে করতে মুখ দিয়ে ফেনা উঠে গেলেও তুমি উঠো না। একটুর জন্য মাথা এলোমেলো হয়ে যাচ্ছিল। ভাগ্যিস তার আগে দরজা খুলেছ। এখন মার দেব? শাওনের কথায় কাঁচুমুচু হয়ে যায় সেজুতি। শাওন ফিকলে হাসি দিল। কিছুক্ষণ পরে বড় আপু ফোন কল দিল। তিনি বললেন আনোয়ারা বেগমকে আনার জন্য যেন শাওন যায়। শাওন বলল, মাকে গাড়িতে উঠিয়ে দিন, আমি নিয়ে আসব। বড় আপু বলল, বোন মনে করে তো আসতে পারো বাড়িতে, সাথে মাকেও নিয়ে যাবি। শাওন খুব শান্তভাবে বলল, আমি যাচ্ছি না, দুই বোনের শ্বশুর বাড়িতে যাচ্ছি না। বড় আপু বলল, আমাদের বাড়িতে আসবি কেন? আমরা কিছু হলে তো আসবি। শাওন বলল, দুই বোনের বাড়িতে গেলেই সবাই চিড়িয়াখানার পোষা প্রাণী দেখার মতো আমাকেও দেখবে। কারণ আমার ঘর সংসারে যা হয় সেসব কিছু দুই বোনের শ্বশুর বাড়ির মানুষজন জানে। তবে চিন্তা করো না, যে কোনো বিপদে চোখ বন্ধ করে যাব। বোনের পাশে সবার আগে ভাই ঝাঁপিয়ে পড়ে, আমিও আমার বোনদের পাশে থাকব। কিন্তু অকারণে নিজে লোক লজ্জায় পড়ব না। সবাই যে জানে আমার সংসারে কথা। শাওনের কথা শুনে চুপ হয়ে যায় বড় আপু। শাওন শান্তভাবে বলল, আমি অফিস থেকে সরাসরি যাব, তখন রাস্তায় মাকে পাঠিয়ে দিও, তাহলে তো সমস্যা হবে না। বড় আপু কিছু না বলে কল কেটে দেয়। শাওন নিজেও চুপচাপ। সে যদি পাশে ছিল না বিদায় এতগুলো কথা বলেছে। কারো সামনে থেকে অন্য কাউকে কথা শোনানো ঠিক নয়। এখন থেকে সব কিছু ম্যানেজ করে চলেছে শাওন। কিছুক্ষণ পরে সেজুতে এসে বলল, কার সাথে কথা বলছিলে? শাওন ধীরভাবে বলল, বড় অপুর সাথে। আগামীকাল একটু কষ্ট করে একা থাকতে পারবা? আমি অফিস থেকে সরাসরি মাকে নিয়ে বাসায় আসব, একটু দেরি হবে। সেজুতে বলল, হ্যাঁ পারবো। শাওন বলল, আজকের মতো ঘুমিয়ে থাকো, ঠিক আছে? তবে আমার ফোন কল না পাওয়া অবধি দরজা খুলবে না। দরকার হলে আজকের মতো আগামীকালও দাঁড়িয়ে থাকবো। সেজুতি বলল, আমার ঘুমকেও খোঁটা দেওয়া হলো? শাওন হেসে বলল, হ্যাঁ। সেজুতিও হাসি দিল। পরের দিন অফিস থেকে সরাসরি আনোয়ারা বেগমকে আনতে যায় শাওন। রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিল আনোয়ারা বেগমের। কিছুক্ষণ পরে ওর বড় বোন দুলোবাই দিয়ে গেছে। দুজনের মুখ বেশ ভার ভার। তবে শাওন কয়েক মিনিট কথাবার্তা বলে চলে আসে। সে বাসায় যায়নি। আনোয়ারা বেগমও ছেলেকে মুখ ফুটে কিছু বলেনি। সে জানে তার ছেলের পরিবর্তন। সোফায় বসে টিভি দেখছে আর অপেক্ষা করছে সেজুতি। শাওনের ফোন কল পাওয়া মাত্রই ছুটে গেল। দরজা খুলে দুজনকে সামনে দেখতে পেল। আনোয়ারা বেগমকে সালাম দিয়ে পাশে দাঁড়িয়ে পড়ল সেজুতি। আনোয়ারা বেগম সালামের জবাব দিয়ে ঘরের ভিতরে আসলো। সাথে শাওন নিজেও ভিতরে আসলো। সেজুতি দরজা লাগিয়ে চুপচাপ শাওনের পিছু পিছু চলল। রাতে খাওয়ার সময় আনোয়ারা বেগম চুপচাপ খেয়ে উঠে গেলেন। সেজুতি সব কিছু গুছিয়ে রুমে গেল। শাওন শান্তভাবে বলল, মায়ের কোনো আচরণ মনে রেখে বসে থেকো না, দেখবা সব কিছু ঠিক হয়ে যাবে। সে অবশ্যই বুঝবে সব। শাওনের কথা শুনে সেজুতি মাথা নাড়ালো। শাওন চুপচাপ বসে রইল। সকালে শাওন অফিসে যাওয়ার পরে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে থাকে সেজুতি। বেলা 10টা বেজে 12 মিনিটে উঠে যায়। এত বেলা দেখে নিজের মাথায় নিজেই চাপড় দেয়। তড়িঘড়ি করে বিছানা গুছিয়ে বাড়ির কাজে হাত দেয়। আনোয়ারা বেগম পান সিসে মুখে দিচ্ছে আর বলছে, জমিদারের মেয়ে যদি ছেলের বউ হয়ে আসে তাহলে নিজের মতোই তো চলবে। ছেলেকেও ভয় দেখিয়ে হাত করে ফেলে। হায়রে আমার ছেলে, এত তাড়াতাড়ি পোল্টি খেলো। আল্লাহ জানে বিছানায় পড়লে হয়তো ছুঁড়ে ফেলে দিবে। তখন বলবে বড়লোকি বউ মায়ের সেবা করতে পারবে না, তার কষ্ট হবে। আনোয়ারা বেগমের কথাগুলোর স্পষ্ট ইঙ্গিত বুঝতে পেরেও হজম করে সেজুতি। ডাইনিং টেবিলের উপরে পানির বিন্দুগুলো মুছে পরিষ্কার করে। সেজুতির কোনো ভ্রুক্ষেপ না দেখে আনোয়ারা বেগম বললেন, মেয়ে আসলো একটা, কিছু নিজের হাতে তৈরি করে খাওয়াতে পারলাম না, এমনকি নাতিরেও খাওয়াতে পারলাম না। উল্টো মরতে মরতে বেঁচে গেছে। তবুও আমার ছেলে উল্টো গান ধরেছে। আনোয়ারা বেগমের কথাগুলো দাঁতে দাঁত চেপে শুনছে সেজুতি। রান্না করে গিয়ে রান্নার জোগাড় করে শান্তভাবে রান্নার কাজে মনোযোগ দেয়। কিছুক্ষণ পরে হাসি এসে ঘর ঝাড়পোছ দিয়ে চলে যায়। এসবে আনোয়ারা বেগমের কথা শুরু হলো। তিনি বলছেন ছেলের টাকা গেল সব, কতভাবে যে যাবে আরও আল্লাহ জানে। ছেলেটারও একটু হিসেব নিকেশ নাই, শুধু জায়গায় জায়গায় তেজ দেখিয়ে টাকা উড়াবে। গতকালও তেজ দেখিয়ে আমায় আনতে গেল। এত তেজ তার, যার জন্য বোনের বাড়িতে যায়নি।
আমি তো জানি এসব কার জন্য হয়, বুঝি না কিছু, সব বুঝি। আনোয়ারা বেগমের কথাগুলো সেজুতির কানের চারিপাশে ঘুরছে। ও নিজেকে স্থির রেখে রান্না শুরু করলো। যাই হোক, শাওন ওর পাশে আছে, শাওনের অবাধ্য হবে কিভাবে? নিজে চুপ থেকে শাওনকে ফোন কল দিল। এসব ব্যাপারে কোনো কথা উল্লেখ না করে এমনিতেই শাওনের সাথে কথা বলল। নিজেকে ব্যস্ত রাখছে শাওনেতে। শাওন কিছু একটা বুঝতে পেরেও চুপ রইল। শাওন যখন বাসায় আসে তখন শাওনের কাছে একটা কথাও বলেনি। শাওন নিজ থেকে জিজ্ঞেস করলো, বাসায় কিছু হয়েছিল? হঠাৎ যে আজ ফোন দিলা এমন টাইমে, আগে তো দিতে না। জবাবে সেজুতি বলল, কিছু না, তোমার কথা মনে পড়েছিল তাই ফোন কল দিয়েছি। সেজুতির কথা শুনে কপাল কুঁচকে তাকায় শাওন। তারপরে বলে, এতদিন মনে পড়তো না? সেজুতি হালকা হেসে বলল, না। কারণ জিজ্ঞেস করবা না একদম। শাওন অস্ফুট স্বরে বলল, আচ্ছা। সেজুতি শাওনের সামনে দাঁড়িয়ে ওর চুলে হাত দিয়ে বলল, খেতে চলো। শাওন চুপচাপ উঠে দাঁড়ায়। মাগরিবের নামাজের পরে আনোয়ারা বেগমকে ডাকলেন শাওন। শাওনের এক পাশে সেজুতি আর অন্য পাশে আনোয়ারা বেগম বসে আছেন। ও শান্তভাবে আনোয়ারা বেগমকে জিজ্ঞেস করলো, মা কি কোনো কারণে আমার উপরে রেগে আছেন? আনোয়ারা বেগম আর চোখে সেজুতির দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ রইল। শাওন শান্তভাবে বলল, যে রেগে যায় সে হেরে যায়। কারণ রাগের মাথায় অনেক কিছু বলা যায় যেগুলো যুক্তিযুক্ত হয় না। আপুদের বিয়ে হয়েছে তাই সব কিছুতে আপুদের সাথে রেখে তোমাদের কথা বলতে চাই না। তাদের যা বলার বলে দিয়েছি। এখন আমার সংসারে মা আর বউ দুজনেই থাকছো। এখানে আপুরা এসে থাকবে না, তাদের নিজেদের সংসার আছে। এখন কথা হলো, আমি একটু সামান্যতম ভুল করলেই সবাই তেড়ে আমার দিকে আসো। যেই হোক না কেন, বিন্দুমাত্র ছাড় দেয় না কেউ। তোমরা নিজেদের শান্তি সবাই দেখছো, আমার শান্তি চোখে পড়ে না কারো। যদি আমার জন্য বিন্দুমাত্র মায়া মমতা ভালোবাসা থাকে তাহলে অন্তত পক্ষে শান্তিতে থাকতে দিও। না হলে আমি কিন্তু মাথা খারাপ হলে অনেক কিছু করে ফেলি। তোমাদের যার যা ইচ্ছা আমায় বকাবকি করবা, কিন্তু একজনকে শুনিয়ে অন্যজন যেন কিছু না বলো। বউ মা দুজনেরই কিন্তু গায়ে বাজবে তখন। শাওনের কথা শুনে চুপ হয়ে যায় দুজনেই। সে যদি তবদা দিয়ে যায়, শাওনকে তো এ ব্যাপারে কিছুই বলেনি, তবুও জানলো কিভাবে? শাওন শান্তভাবে বলল, বিয়ের পর ছেলেরা পরিবর্তন হয়ে যায়, এমন কথা সচরাচর শুনতে হচ্ছে সবার। তবে এর বাইরে যে আরেকটা কথা আছে সেটা কেউ বলে না। বিয়ের পরে পরিবর্তন হয় ঠিকই, অবস্থানের ভিত্তিতে পরিবর্তন হতে হয়। ছেলে পরিবর্তন হয় ছেলে বউয়ের পক্ষে থাকলে বউ ছেলেকে তাবিজ করছে, ছেলে মা বোনের পক্ষে থাকলে কাজের বুয়া হিসেবে বউকে আনছে। যদি তিনজনের পক্ষে সমান দায়িত্ব পালন করে তখন কথা উঠে ছেলে নিজেই ভালো না। ওরে মা, কোথাও যাব আমি? এত কথা আমার সত্যিই সহ্য হয় না। তোমাদের তিন কুলের মানুষকেই ভালোবাসি আমি। এর জন্য একজনকে ছেড়ে অন্যজনের কথা শুনবো এমন নয়, একজনের জন্য অন্যজনকে কষ্ট দেবো এটাও নয়। আমার থেকে যার যতটুকু অধিকার সে পাবে। দুজনকে চুপ দেখে শাওন বলল, একটা মেয়ে খুবই দুঃখী ছিল, সুখের জন্য বিয়ে করে স্বামী সংসার করে, কিন্তু ভাগ্য এত ভালো থাকে তাই স্বামীও মারা যায়। তারপরে আর কি করা, বৃদ্ধ শাশুড়ি নিয়ে থাকতে হয়। কারণ শাশুড়ির জন্য বউ আর বউয়ের জন্য শাশুড়ি ছাড়া চার কুলে কেউ ছিল না এদের। ঘরে ভিটে মাটি ছিল ঠিকই, কিন্তু খাওয়ার জন্য কিছু ছিল না। তখন কি করা উচিত? মেয়েটির বিয়ের বয়স তো পড়ে যায়নি, সে বিয়ে করে সুখে সংসার করতে পারতো আবারও। কিন্তু সে ভাবছে তার কিছুদিনের সুখের কথা। তার জীবনের প্রথম পুরুষ ছাড়া সে অন্য কাউকে জীবনে বহন করতে পারবে না, এবং প্রথম শ্বশুরবাড়িতে পা রাখার পরে মায়ের মতো যাকে দেখেছে তাকে একা ফেলে অন্য সংসারে যেতে পারবে না। তাই খাবারের জন্য নিজেই মাঠে নেমে গেল। লেখাপড়া ছিল না তাই হাতের কাজ ছাড়া আর বাসা বাড়িতে কাজ ছাড়া অন্য কিছু করার ক্ষমতা নেই তার। তবুও শাশুড়ির জন্য এসব করছে সে। শাশুড়ি যে করেনি এমন নয়, নিজে যতটুকু পেরেছে সে সাহায্য করেছে তার নতুনভাবে বেঁচে থাকার জন্য, যে মেয়েকে পাশে পেয়েছে তার জন্য। এবং পাশাপাশি এই মেয়ের জন্য সে পাত্র দেখা শুরু করেছে। সে আর কদিনই বা বাঁচবে, তার আগে মেয়েকে নতুনভাবে গুছিয়ে দিবে। কিন্তু যার শেষ ভালো তার সব ভালো হয়। তাদের এমন বউ শাশুড়ি কাহিনী পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। কারণ এমন ভালোবাসা খুব কম দেখা যায়, একজনের জন্য আরেকজন মরিয়া হয়ে থাকে। অবশেষে কি হলো জানো? একজন সুপুরুষ এসে মেয়েটিকে বিয়ের প্রস্তাব দিল। মেয়েটি রাজি নয়, কারণ তার বিয়ে হলে তার বৃদ্ধ শাশুড়িকে দেখবে কে?
তখন সে সুপুরুষ বলে দুজনের দায়িত্বভার সে নিবে, তবুও বিয়ে করবে, কারণ দুজনে কারো মনে কোনো হিংসা বিদ্বেষ নেই। যেখানে সব কিছুকে হার মানিয়ে একে অপরের পরিপূরক হতে পেরেছে, সেখানে সেই পুরুষ নিশ্চয়ই ভালো থাকবে। তার জীবনে এমন একজন স্ত্রী আর মা লাগবে। তার টাকা পয়সা আছে, কিন্তু তার জীবনে সুখ নেই। যদি এমন মন মানসিকতার স্ত্রী পায় এবং সাথে একজন মা পায়, তাহলে তার থেকে ভাগ্যবান আর কেউ নয়। সে পুরুষের কথাবার্তা শুনেও ভালো লাগে দুজনের। তবুও মেয়েটি মনমনা হয়েছিল, কিন্তু শাশুড়ি জেদের কাছে হার মেনে বিয়ে হয়েই গেল এবং তাদের সংসার অন্য সবার মতো ঝামেলায় নয়, সুখের সংসারে পরিণত হলো। একে অপরের জন্য হিংসা বিদ্বেষ না থেকে ভালোবাসা থাকতে হয়।